নিঃশ্বাস চলছে না ওর। আরাত্রা শক্ট স্টিকটা নিয়ে এগিয়ে আসলো। বিন্দুমাত্র অনুতপ্ত না হয়ে বলল, এটা দিয়ে আরেকবার শক্ট দিলেই নিঃশ্বাস, হৃৎপিণ্ড, হাত পা সব অটোমেটিক চলতে শুরু করবে। অন্তিহা ঝাড়া মেরে আরাদ্রের হাত থেকে গাজেটটা ফেলে দিল। আপনি এত নিষ্ঠুর কেন? দেখেছেন ওর হুঁশ নেই, নিঃশ্বাস পর্যন্ত নিচ্ছে না, তাও আপনার ওর জন্য একটুও মায়া হচ্ছে না? আরাদ্র নিশ্চুপ হয়ে খানিকক্ষণ অন্তিহার অশ্রুসিক্ত দৃষ্টির দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই ফ্লোর থেকে পানির জগ হাতে নিয়ে অবিধার মুখ বরাবর ছুঁড়ে মারল। অবিধা ধরফড়িয়ে উঠে বসল। ওরে বাপরে, এত ঠান্ডা কেন? অন্তিহা রোজলিন দুজনে অবাক হল। অন্তিহা অবিধার হাতে একটা থাপ্পড় মারল। বেয়াদব মেয়ে, তার মানে এতক্ষণ তুই নাটক করছিলি আর এদিকে আমাদের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল? অবিধা দাঁত বের করে হাসল। অন্তিহা নিজের চোখে পানিটুকু মুছে নিল। এটা আর নতুন কি, সেই ছোটবেলা থেকে সবার অ্যাটেনশন নেওয়ার জন্যে এরকমই ড্রামা করে আসছে। ক্রিপি ড্রামা কুইন একটা। অবিধার হাসিটা মিলিয়ে গেল। ওর চেহারায় পুনরায় ক্রোধের চিহ্ন সুস্পষ্ট হল। অন্তিহাও বিরক্ত হল। আপনার দোষ নেই, আপনি কেন শুধু শুধু ওটা দিয়ে ওকে শক দিতে গেলেন? যদি ওর কিছু হয়েছে তো? ওটা সাধারণ একটা শক স্টিকন্তি, যেটা শুধুমাত্র অবাধ্য প্রাণীদের পোষ মানানোর জন্য ব্যবহার করা হয়। ওটাতে ওর কি এমন ক্ষতি হয়ে যেত? আবরান এতক্ষণ শান্ত ছিল, চুপচাপ দূরে দাঁড়িয়ে সবটা দেখে যাচ্ছিল। আরাদ্রের কথা শেষ হতেই ও বলে উঠল, তোদের সবার মেলোড্রামা শেষ হলে এবার আমি কিছু বলতে পারি? সবার মেলোড্রামা শেষ হলে মানে? আমি কখন মেলোড্রামা করলাম এবি? যা নাটক করার সব তো ওই করল। আবরান এগিয়ে এসে আরাদ্রের মুখোমুখি দাঁড়াল। ফাইন, মেনে নিলাম, তুই কিচ্ছু করিসনি, আর তোকে এখন কিছু করতেও হবে না। যা করার এবার আমিই করব। কি করবি? তোদের এখানে প্রয়োজন নেই, বাইরে গিয়ে দাঁড়া, অভিকে আমি নিয়ে আসছি। আরাদ্র আর এক সেকেন্ডও ওখানে দাঁড়াল না। অন্তিহার হাত ধরে টেনে ওকে ওখান থেকে নিয়ে বেরিয়ে গেল। ওরা যেতেই রোজলিনও বিনা বাক্যে ওর মায়ের রুমে চলে গেল। অবিধা এক পলক আবরানের দিকে তাকালো, পরক্ষণে নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। প্লিজ এবি, এবার তুমি অন্তত আমায় কিছু বোঝাতে এসো না। বুঝিও এবারে লাভ হবে না, আমি তোমার কোনো কথা শুনবো না। আর আবরান চেয়ার টেনে অবিধার মুখোমুখি বসল। থুতনির নিচে হাত দিয়ে ওর দু গাল আলতো করে চেপে ধরল। আমার কথাও তোকে শুনতে হবে, আর আমার সাথে তোকে যেতেও হবে। বাড়ির সবাই তোর জন্যে চিন্তা করছে। তাছাড়া মাসখানেক পর এইচএসসি এক্সাম, লেখাপড়া না করে এরকম পাগলামি করলে পরীক্ষায় বিশাল বড় একটা ডিম পাবি। আমার এসবে কিচ্ছু আসে যায় না। মার্থা আর সুস্থ, এই মুহূর্তে আমি মার্থাকে ছেড়ে কোথাও যেতে চাই না। একেবারের জন্য তো ছেড়ে যাচ্ছিস না, মাঝে মধ্যে এখানে আসবি, মার্থা আন্টি আর রোজলিনকে এসে দেখে যাবি। অবিধা নিশ্চুপ রইল, দৃষ্টি নত করে কিছু একটা ভাবতে লাগল। আবরান ওর থুতনি থেকে হাতটা সরিয়ে নিল, কপালে পড়ে থাকা এলোমেলো চুনগুলো ঠিক করতে লাগল। আর বাকি রইল তোর জবের ব্যাপারটা। সেই ব্যাপারে আঙ্কেলের সাথে আমি নিজে কথা বলবো। ডোন্ট ওয়ারি, তুই জব করার পারমিশন পাবি। আর আরাদ্র তোর ওয়ার্কিং প্লেসে গিয়ে ভবিষ্যতে কখনো তোকে ডিস্টার্বও করবে না, এটার গ্যারান্টি আমি নিচ্ছি। অবিধা চোখ তুলে আবরানের দিকে তাকালো। অমত করিস না জান পাখি, প্লিজ চল আমার সাথে। দেখ, তুই দূরে থাকলে আমার টেনশন হয়, আমাকে টেনশনে রাখতে কি তো ভালো লাগে? অবিধা ঝাড়া মেরে ওর মাথার কাছ থেকে আবরানের হাতটা সরিয়ে দিল। ঝটপট বসা থেকে উঠে দাঁড়ালো। তোমার এসব মিষ্টি মিষ্টি কথায় আমি ভুলছি না মিস্টার আবরান রিদ শেহনেবাজ। প্রত্যেকবার তুমি এরকম আদুরে কথা বলে আমাকে নিজের সমস্ত কথা শোনাও, তারপর সুযোগ পেলেই পড়ানোর বাহানায় আমাকে স্কেল দিয়ে মারো। এবার আমি তোমার কোনো কথা বিশ্বাস করব না। চলে যাও এখান থেকে, আমি তোমার সাথে কোথাও যেতে চাই না। কথাটা বলে অবিধা হাঁটা দিল। আবরান বসা থেকে দাঁড়িয়ে ঝড়ের গতিতে এগিয়ে গেল, পিছন থেকে এক হাতে অবিধার কোমর প্যাঁচিয়ে ধরল। হাঁচকা টানে ওকে নিজের সাথে মিশিয়ে নিল। অবিধার পিঠ গিয়ে ঠেকল আবরানের বুকের সাথে। ওর কানের কাছে মুখ নিয়ে ধীর গলায় আবরান বলে উঠল, আর মারব না, প্রমিস। একটা টোকাও দিব না, ধমকও দিব না কখনো। প্লিজ দুষ্টু পাখি, চল আমার সাথে। অবিধার মনে হলো ওর সর্বাঙ্গ জমে বরফ হয়ে গেছে। হৃৎপিণ্ডের ধুকপুকানি বৃদ্ধি পাচ্ছে, হাত পা অনবরত কাঁপছে। আবরান যখন ওকে ভালোই বাসে না, আবরানের মনে ওর জন্য কোনো অনুভূতিই নেই, তখন সময় অসময় কেন সে ওর এতটা কাছাকাছি এসে ওকে এলোমেলো করে দেয়? ও দূরে সরতে চাইল আবরানের থেকে, কিন্তু আবরানের হাতের বাঁধন আরও শক্ত হলো। ছাড়ো এবি, আমি সত্যিই তোমার সাথে যেতে চাই না। প্লিজ আমায় জোর করো না।
কথাটা বলা মাত্র আবরানের হাতের বাঁধন আলগা হয়ে গেল। অবিধা ওর থেকে ছিটকে দূরে সরে আসলো। থতমত খেয়ে পাশের রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই আবরান এক ঝটকায় ওকে পাজাকোলা তুলে নিল। অবিধা বিস্মিত দৃষ্টিতে তাকালো। কি করছো এটা? নামাও আমাকে। কোল থেকে নামার জন্য অবিধা হাত পা ছোড়াছুড়ি করতে লাগল। ওদের ধস্তাধস্তি শুনে রোজলিন পাশের রুম থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলো। আবরানের কোলে অবিধাকে দেখে গোল গোল চোখে তাকালো। তোমার আপিকে নিয়ে যাচ্ছি রোজ, ওর জিনিসপত্রগুলো কষ্ট করে একটু গুছিয়ে রেখো, ওগুলো আগামীকাল সকালে এসে আমি নিয়ে যাব। রোজলিন মাথা নেড়ে সম্মতি জানালো। আবরান আরও কিছু বলবে তার আগেই অবিধা ওর গলায় কামড় বসিয়ে দিল। ব্যথায় আবরান নাক চোখ কুচকে ফেলল। জঙ্গলি বিল্লি কোথাকার। অবিধা গলা ছেড়ে দিয়ে ওর মুখপানে তাকালো। নামিয়ে দাও আমায়, না হলে কিন্তু আরও একটা দিব। একটা না, যত খুশি দিতে থাক, আমিও দেখি তোর দাঁতে কত জোর। ফিরে গিয়ে প্লাস দিয়ে একটা একটা করে যদি তোর সমস্ত দাঁত তুলে না ফেলেছি, তাহলে আমি নিজের নাম পাল্টে ফেরব। কথাটা বলে আবরান হাঁটা দিল। অবিধার হাত পা ছড়িয়ে হাউমাউ করে কাঁদতে মন চাইল। কত আশা নিয়ে বের হয়েছিল, ভেবেছিল ওই বাড়িতে আর কখনো ফিরতে হবে না। কিন্তু আবরানের জন্যে আবারও ওকে ওই জাহান্নামে যেতে হবে। এই জন্যে আবরানের ওপরে মাঝে মধ্যে ওর মারাত্মক রাগ হয়। এমনিতে তো ভালোবাসি না বলতে বলতে ছেলেটা মুখে ফেনা ফেনা তুলে ফেলে, অথচ মাঝে মাঝে ওর ওপরে এমন জোর খাটায় মনে হয় ওকে ছাড়া আবরানের জীবন একেবারে অসম্পূর্ণ। ইভান মির্জার সাথে কোনো কালেই অভিধার সম্পর্ক ভালো ছিল না। উনি বরাবরই চাইতেন অভিধা ওনার হিসেবে জীবনযাপন করুক, ওনার কথাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলুক, যেমনটা সবসময় আরাধ্য করে। কিন্তু অভিধা বরাবরই নিজের মর্জির মালিক ছিল। নীলাশা মির্জার মৃত্যুর পর ইভান মির্জা ওর কাছে সবচেয়ে বেশি অপছন্দের ব্যক্তি হয়ে উঠেছিলেন। ওনার কথা শোনা তো দূর, ওনাকে দু চোখে সহ্য করতে পারত না ও। তখন থেকেই অভিধা মির্জা নীড় ছেড়ে চলে যেতে চাইত, সর্বদা ওখান থেকে পালানোর ফোন দিয়ে আটত। কিন্তু আফসোস, যাওয়ার মতো ওর কোনো জায়গাই ছিল না। এমনিতে আত্মীয় স্বজনের তো অভাব ছিল না, কিন্তু ইভান মির্জাকে ডাবল ক্রস করে ওনার মেয়েকে কেউই আশ্রয় দিতে চাচ্ছিলেন না। অভিধাও দমে যাওয়ার পাত্রী না, একটা সঠিক সুযোগ পাওয়ার জন্যেও তোক্কে তোক্কে ছিল। এসএসসি পরীক্ষার পর সেই সঠিক সুযোগটা ওর হাতে এসেও গেল। কলেজে ভর্তি হওয়ার পর কাউকে না জানিয়ে অভিধা একটা সুপার শপে পার্ট টাইম জব নিয়েছিল। কলেজে আসা যাওয়ার পাশাপাশি সেখানে চুপি চুপি কাজে যেত। কিন্তু খবরটা বেশিদিন গোপন রইল না। অফিসের একজন স্টাফের মাধ্যমেই ইভান মির্জা অভিধার জবের ব্যাপারটা জেনে গেলেন। স্বাভাবিকভাবেই ইভান মির্জা মারাত্মক ক্ষেপে গিয়েছিলেন। সেদিনই অভিধাকে ওয়ার্নিং দিয়ে বলেছিলেন 2 দিনের মধ্যে ও যাতে জবটা ছেড়ে দেয়। কিন্তু অভিধা তো অভিধা, ইভান মির্জার সমস্ত হুমকিকে ও এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছে। ফলস্বরূপ এই ব্যাপারটা নিয়ে দুবার মারও খেয়েছে। বকা দিয়ে মেরেও যখন অভিধাকে নিজের লক্ষ্য থেকে এক চুল পরিমাণও সরানো যায়নি, তখন ইভান মির্জা আরাধ্রকে বলেছেন অভিধার রাতে কোথাও চাকরি করতে না পারে সেই ব্যবস্থা করতে। সেই থেকে আরাধ্র ওর জবের পিছনে পড়ে আছে। এ যাবৎও যত জায়গায় কাজে জয়েন করেছে, সব জায়গায় গিয়ে আরাধ্র সিন ক্রিয়েট করে ওর চাকরির দফা রফা করে দিয়েছে। সাথে প্রত্যেকবার ওকে হেনস্থাও হতে হয়েছে। মির্জা নীড়ে থাকাকালীন এসব নিয়ে প্রায়শই দুজনের মধ্যে তুমুল ঝগড়া হতো। প্রথমেই চাকরিতে জয়েন করার পিছনে অভিধার অন্য লক্ষ্য ছিল। ভেবেছিল টাকা ইনকাম করলে মির্জা নীড় ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারবে, আর ওই বাড়ির কারোর সাথে কখনো ওকে যোগাযোগও করতে হবে না। ওনাদের থেকে টাকা পয়সাও নিতে হবে না, সর্বদা নিজের মতো জীবনযাপন করতে পারবে। কিন্তু মার্থা যখন ফিরল, তখন ও নিজের ডিসিশন পাল্টালো। শুরুতে ওর স্যালারির সমস্তটা মার্থাকে পাঠাতো, কিন্তু ওর জব করার বিষয়টা নিয়ে ওই বাড়িতে রোজ কোনো না কোনো ঝামেলা হতো, হয় আরাধ্যর সাথে, না হলে ইভান মির্জার সাথে, আর না হলে হৃদান্তের মায়ের সাথে। এইসবে অভিধা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। ওর একটু শান্তির প্রয়োজন ছিল। তাই মাস 3 আগে নিজের অল্প কিছু জিনিসপত্র নিয়ে অভিধা মির্জা নীড় থেকে বেরিয়ে আসে। তারপর থেকে ও এখানেই আছে। প্রথমে ইভান মির্জা ভেবেছিলেন অভিধার যখন এখানে থাকা খাওয়ায় কষ্ট হবে, তখন ও নিজেই ফিরে যাবে। তাই এতদিন ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো রকম আগ্রহ দেখাননি। চেয়েছিলেন অভিধার নিজ ইচ্ছায় ফিরে এসে ওনার কাছে ক্ষমা চাক। উনি ধরেই নিয়েছিলেন এই পরিবেশে ও নিজেকে মানিয়ে নিতে পারবে না। কিন্তু ওনার আশানুরূপ তেমন কিছুই ঘটেনি। অভিধা বেশ ভালোভাবে এখানে নিজেকে মানিয়ে নিয়েছে এবং ওই বাড়িতে ফিরে যেতেও অস্বীকার করেছে। তাই ইভান মির্জা এখন ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে এক প্রকার উতলা হয়ে উঠেছেন। এর আগেও ওনার কিছু স্টাফদের অভিভাকে নিতে এখানে পাঠিয়েছিলেন,
কিন্তু ও তাদের সবাইকে হুমকি ধামকি দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে, তাই বাধ্য হয়ে এবার উনি আরাধ্রকে পাঠিয়েছেন। আরাধ্র অন্তিহা দুজনেই মেইন রোডে দাঁড়িয়ে আছে। ওদের গাড়িটা ময়লার স্তূপের ঠিক পাশেই পার্ক করা। ময়লার স্তূপের পাশ ঘেঁষেই ছোটখাটো একটা ডোবা। তার সোজাসুজি রাস্তার অপোজিটে দুটো চায়ের দোকান এবং একটা ছোট্ট মুদি দোকান। দোকানগুলো থেকে আলোর রশ্মি এসে ডোবাটাকে খানিকটা আলোকিত করেছে। দূর থেকেও বোঝা যাচ্ছে সেখানে পানি কম আর ময়লা জঞ্জাল বেশি। ডোবায় থাকা পানিটুকুও পচে গন্ধ ছড়াচ্ছে। আরাধ্র নাক মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে, ওর কপালে বিরক্তির ছাপ। সবচেয়ে বেশি বিরক্তির কারণ কিছুক্ষণ পরপর যুবতী মেয়েরা এবং মাঝবয়সী মহিলারা এক একজন করে পুরুষ মানুষ নিয়ে বস্তিতে ঢোকার গলি দিয়ে ভেতরে ঢুকছে। তাদের চাপা স্বরের কথাবার্তা শুনে আরাধ্রের বুঝতে আর বাকি রইল না এখানের বিশাল একটা অংশ জুড়ে রেড লাইট এরিয়াও আছে। রাগে ওর মাথা ফেটে যাওয়ার উপক্রম হলো। ইচ্ছে করল অভিধাকে ধরে খুন করতে। শুধুমাত্র ওই মেয়েটার জন্যে আজকে ওকে এমন একটা জায়গায় আসতে হয়েছে। মার্থা গোমেজের ওপরেও ওর মেজাজটা মারাত্মক খারাপ হলো। নিজের বাচ্চা মেয়েটাকে নিয়ে কেন ওনার এরকম একটা ডিসগাস্টিং জায়গায় থাকতে হবে? এত বছর উনি মির্জানিরে থেকেছেন, আর কয়েকটা বছর ওখানে থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? তো এখানে থেকে নিজের মেয়ের জীবন্ত সংশয়ে ফেলছেনই, সাথে অভিদারটাও ফেলছেন। আরাধ্রের এসব ভাবনার মধ্যেই 3 পিস পরিহিত একটা মেয়ে ওদের দিকে এগিয়ে আসলো। বয়স মোটামুটি 23-24-এর কাছাকাছি হবে। চেহারায় ভারী মেকআপ আর সারা শরীরে ব্ল্যাক পলিশ জুয়েলারি থাকায় গায়ের রংটা ঠিক বোঝা গেল না। মেয়েটা এগিয়ে এসে আরাধ্রের মুখোমুখি দাঁড়ালো। আরাধ্র খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। নিজের যথাসম্ভব সামলে রাশভারী কণ্ঠে জবাব দিল, না। অন্তিহা এতক্ষণ ডোবার পাশে দাঁড়িয়ে একা একা পানিতে ঢিল ছুটছিল। মেয়েটা কথাটা খানিকটা জোরে বালায় ও গাড়ির আড়াল থেকে বের হয়ে উকি দিল। কিসের সার্ভিস? অন্তিহার উপস্থিতি মেয়েটাকেও খানিকটা অপ্রস্তুত করে দিল। আরাধ্র বড় বড় পা ফেলে অন্তিহার দিকে এগিয়ে গেল। ওর হাত ধরে ওকে টেনে এনে মেয়েটার মুখোমুখি দাঁড় করালো। শি ইজ মাই গার্লফ্রেন্ড। কিছুদিন পর আমাদের বিয়ে হতে যাচ্ছে। আমরা রাস্তা ভুল করে এখানে এসে পড়েছি। আই হোপ আপনি ব্যাপারটা বুঝতে পেরেছে আপু। মেয়েটা থতমত গেয়ে সম্মতিসূচক মাথা নাড়ল। তারপর বড় বড় পা ফেলে দ্রুত ওখান থেকে প্রস্থান করল। আরাধ্র বুকে হাত দিয়ে লম্বা একটা নিঃশ্বাস নিল। অন্তিহা ঘটনার আগামাথা কিছু বুঝতে না পেরে বোকা বোকা চোখে আরাধ্রের দিকে তাকালো। অন্তিহারের বাচ্চা! আকস্মিক কারো চিৎকারে অন্তিহা লাফিয়ে উঠল। কণ্ঠের উৎস ধরে সামনে তাকাতেই ওর আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেল। ওদের থেকে খানিকটা দূরেই অভিধা আর আবরান দাঁড়িয়ে আছে। অন্তিহা ঝড়ের গতিতে ওর দিকে এগিয়ে আসলো। এত বড় সাহস তোর! তুই আমাকে না জানিয়ে ওই উজবুকটার সাথে প্রেম করছিস? না না অভি, তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। আসলে হয়েছে কি? অন্তিহা পুরো কথাটা শেষ করতে পারল না, তার আগেই আরাধ্র ওর দিকে এগিয়ে আসলো। সেকেন্ডের ব্যবধানে ওর কোমর চেপে ধরে ওকে নিজের সাথে মিশিয়ে নিল। হ্যাঁ, করছে। লাস্ট 6 মাস থেকে আমরা দুজন রিলেশনে আছি। তুই কোন দেশে প্রাইম মিনিস্টার যে তোকে জানিয়ে আমাদের প্রেম করতে হবে? তোকে সেটা পরে বলছি, আগে ওই বেয়াদবটাকে একটা শিক্ষা দিয়ে নেই। কথাটা বলে অভিধা অন্তিহার দিকে তেড়ে গেল। অন্তিহা আরাধ্র থেকে নিজেকে ছাড়িয়ে একটা ভোঁ দৌড় মারল। বিশ্বাস কর বেবি, উনি যা বলছে সব মিথ্যা। উনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি এখনো পিওর সিঙ্গেল। কি বললি? আমি তোকে ফাঁসানোর চেষ্টা করছি? তুই পিওর সিঙ্গেল? দাঁড়া, তোর সিঙ্গেল হওয়া আমি আজীবনের মতো বের করছি। কথাটা বলে আরাধ্র ওদের পিছনে ছুটল। প্রথমে অন্তিহা ছুটছে, তার পিছনে অভিধা আর তার পিছনে আরাধ্র। আবরান হতাশায় কপাল চাপড়ালো। মাঝ রাস্তায় দাঁড়িয়ে এরা কিনা বাচ্চাদের মতো ছোটাছুটি করছে, তাও এরকম একটা প্লেসে। ওর হতাশাকে আরেকটু বাড়িয়ে দিয়ে অন্তিহা ছুটতে ছুটতে পা ফিসকে ধপাস করে ডোবায় পড়ে গেল। অভিধা ওর পিছনেই ছিল। ওকে থাবা দিয়ে ধরতে গিয়ে নিজে গিয়ে অন্তিহার মাথায় পড়ল। আরাধ্র দৌড়ানো অবস্থায় আকস্মিক নিজের পায়ে ব্রেক করল। ডোবায় পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারলেও হোঁচট খেয়ে গোবরের মধ্যে মুখ থুবড়ে পড়ল। ওদের অবস্থা দেখে আবরান ফিক করে হেসে দিল। অভিদা ডোবায় পড়েও ক্ষান্ত হল না। অন্তিহার ঘাড় চেপে ধরে ওকে পচা পানিতে চুবিয়ে ধরল। বল, জীবনে আর কখনো প্রেম করবি? আরাধ্র গোবর থেকে মাথা তুলল। নিজের তোয়াক্কা না করে অভিধার উদ্দেশ্যে বলল, ওকে ছাড় বেয়াদব। আমার অন্তির কিছু হলে ওই ডোবার নিচে তোকে আমি জ্যান্ত কবর দিব। গোবর গণেশ, আগে গিয়ে নিজের চেহারা পরিষ্কার কর, তারপর প্রেমিকার চিন্তা করিস। তোর কথা থেকেও গোবরের গন্ধ বেরোচ্ছে।
দরজায় কলিং বেল বাজতেই দুর্বা দোতলা থেকে ছুটে নিচে নামল। মিমি মির্জা সোফায় বসে টিভি দেখছিলেন। ওকে এভাবে দৌড়ে আসতে দেখে ভ্রু কুঁচকে তাকালেন। দুর্বা গিয়ে দরজা খুলল। দরজার বাইরেই আরাদ্র, অভিধা দাঁড়িয়ে আছে। দুজনের অবস্থায় নাজেহাল। অভিধার পুরো শরীর ভিজে চুপচুপে হয়ে আছে, মাথাসহ সারা গায়ে ময়লা আবর্জনা ঝুলছে। আরাদ্র নিদের চেহারায় লেগে থাকা গোবর রুমাল দিয়ে মুছে নিয়েছে, কিন্তু এখনও মাথায় সামনের চুলসহ মুখের কিছু কিছু জায়গায় গোবর লেগে আছে। দুজনের শরীর থেকেই অসম্ভব দুর্গন্ধ বের হচ্ছে। দুর্বা ওদের এই অবস্থায় দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেল। তোদের এই অবস্থা কিভাবে হলো? আরাদ্র কোনো রকম জবাব দিল না। দুর্বাকে সাইড কাটিয়ে ভেতরে ঢুকে গটগট করে উপরে চলে গেল। মিমি মির্জা এগিয়ে আসলেন। দরজার সামনেই অভিদাকে দাঁড়িয়ে থাকতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তুই না বাড়ি ছেড়ে চলে গিয়েছিলি, আবার এখানে কি করছিস? তোমার কথা খুব মনে পড়ছিল চাচিমণি, তাই দেখতে আসলাম। কথাটা বলেই অভিদা ঝড়ের গতিতে বাসার ভিতরে ঢুকল। সেকেন্ডের মধ্যে মিমি মির্জার গলা জড়িয়ে ধরে ওনার গালে শব্দ করে চুমুক এলো। মিমি মির্জা নাক মুখ কুঁচকে ফেললেন। ওনার সারা শরীর ঘিন ঘিন করে উঠল। হাত দুটো স্যারেন্ডার করার মতো উপরে উঠিয়ে চাঁচিয়ে বললেন, আমায় ছাড় বেয়াদব! এই অবস্থায় আমাকে জড়িয়ে ধরার সাহস কিভাবে হলো তোর? কথাটা বলা মাত্র অভিদা ওনাকে ধাক্কা মারল। উনি টাল সামলাতে না পেরে চিত হয়ে ধপাস করে ফ্লোরে পড়ে গেলেন। ওরে, ওই জানোয়ারটা আমার কোমরটাকে ভেঙে দিল রে! তো তুমি কি ভেবেছিলে তোমায় মাথায় তুলে হিপ হপ ডান্স করব? এটা আমার ড্যাডের বাড়ি। আমি এখানে যখন খুশি আসব, যখন খুশি যাব। যদি দেখতে পারো দেখবে, আর না দেখতে পারলে ছেলে মেয়ে স্বামীকে নিয়ে তল্পি তল্পা গুটিয়ে বাসা থেকে বের হয়ে যাবে। এমনিও এখানে থেকে এই বাড়ির অন্ন ধ্বংস করা ছাড়া তোমাদের দ্বারা তো আর কিছুই হচ্ছে না। অভিদা কথাটা বলা মাত্রই ওর গালে ঠাকিয়ে একটা চড় পড়ল। চড়টার শব্দে দুর্বার রুহ অবধি কেঁপে উঠল। অভিদা গালে হাত দিয়ে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এই হাতের স্পর্শ ওর চিরপরিচিত। পূর্বেও বহুবার ওকে এই হাত দিয়ে আঘাত করা হয়েছে। অভিদা দৃষ্টি তুলে সামনে তাকালো। ওর সমক্ষেই ইভান মির্জা দাঁড়িয়ে আছে। চেহারায় ক্রোধের ছাঁচ সুস্পষ্ট। পাশেই ওনার পার্সোনাল সেক্রেটারি নিভি আফরোজ দাঁড়ানো। ভদ্রমহিলা তড়িঘড়ি করে মিমি মির্জার দিকে এগিয়ে গেলেন। দ্রুত ওনাকে ফ্লোর থেকে তুলে দাঁড় করালেন। আপা, তুমি ঠিক আছো? মিমি মির্জা কেঁদে দিলেন, যাকে বলে অশ্রুহীন মায়া কান্না। এই বয়সে এসে এত বড় একটা হোঁচট খেলে ঠিক থাকা যায়? আমার মেয়ের বয়সে একটা মেয়ে, যাকে কিনা ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সে কিনা আজকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এত বড় অপমানও কি সহ্য করা যায়? কথাগুলো বলতে বলতে উনার কান্নার গতি আরও বাড়ল। অভিদা ক্রুদ্ধ দৃষ্টিতে উনার দিকে তাকালো। এই সব থার্ড ক্লাস মার্কা নাটক অন্যদের সাথে করবে, আমার সামনে এসব করতে আসলে চুলের মুঠি ধরে একেবারে বাসার বাইরে ছুঁড়ে মারব। কথাটা শেষ করতেই ওর গালে আরও একটা চড় মারলেন ইবান মির্জা। এত সাহস তোমার! অসভ্যতা করতে করতে তুমি এতটা দূরাবধি পৌঁছে গেছ? যেই মানুষটা ছোটবেলা থেকে তোমায় কোলে পিঠে করে মানুষ করল, তার গায়েই তুমি এখন হাত তুলছ? বিন্দুমাত্র লজ্জা করছে না তোমার? না, করছে না, কারণ আমাকে লালন পালন করার পিছনে এই মহিলার বিন্দুমাত্রও অবদান ছিল না। আমার দেখভাল সর্বদা মার্থা করেছে। আমার সমস্ত প্রয়োজন অপ্রয়োজন মার্থা পূরণ করেছে। ইনি তো দিনের পর দিন আমায় শুধু মেন্টালি আর ফিজিক্যালি টর্চার করে গেছেন। বলতে বলতে অভিদা ইবান মির্জার দিকে এগিয়ে গেল। ওনার চোখে চোখ রেখে কঠিন গলায় বলল, অবশ্য তুমি এসব কিভাবে জানবে? তুমি তো তখন নিজের সেক্রেটারির সাথে প্রেমলীলায় ব্যস্ত ছিলে। আমার খোঁজখবর নেবার সময় কখন ছিল তোমার কাছে? ইবান মির্জার চোখের চাহনি হিংস্র হয়ে উঠল। রাগে ওনার হাত পা কাঁপতে শুরু করল। নিবি আফরোজ এগিয়ে এসে অভিদার কাঁধে হাত রাখলেন। তোমার ভুল ধারণা মামনি। তোমার ড্যাডের সাথে কখনো আমার এরকম কোনো সম্পর্ক ছিলও না, আর এখনও নেই। আমরা দুজন শুধুমাত্র ভালো বন্ধু। একদম ঢং করতে আসবেন না আমার সামনে। আপনার এসব ঢং দেখে ইভান মির্জা গলে যেতে পারে, আমি না। অভিদা ঝাড়া মেরে ওনার হাতটা কাঁধ থেকে সরিয়ে দিল। নিবি আফরোজের মুখটা মলিন হয়ে গেল। ইবান মির্জা কিছু না বলে আচমকায় বড় বড় পা ফেলে উপরে চলে গেলেন। দুর্বার বুকের মধ্যে ধক করে উঠল। ও ছুটে এসে অভিদার হাতের কবজি চেপে ধরল। মামু মনে হয় চাবুক আনতে গিয়েছে। প্লিজ রুমে চল বাবুই, এখানে থাকলে মামু আজকে আর তোকে আস্ত রাখবে না।
কথাটা বলে দুর্বা অভিদার হাত ধরে টেনে ওকে নিয়ে যেতে চাইল, কিন্তু অভিধা শক্ত হয়ে ঠায় নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। ওকে একচল পরিমাণও নড়ানো গেল না। এত বড় দোষারোপ করো না মামনি। আমি তোমাকে আর আরাদ্রকে নিজের সন্তানের নজরে দেখি। তোমরা দুজন। পুরো কথাটা শেষ করতে পারলেন না উনি। তার আগেই অভিদা বলল, আপনার মতো নোংরা একজন মহিলার সন্তান হবার কোনো ইচ্ছেই আমার নেই। ভবিষ্যতে আমাকে নিজের সন্তান বলার দুঃসাহস ভুলেও করবেন না। আমার মা শুধু একজনই, নীলাশা মেইজা, যাকে আপনি খুন করেছেন। কথাটা বলার সাথে সাথেই অভিদার পিঠে একটা চাবুকাঘাত পড়ল। আকস্মিক আক্রমণে হাঁটু ভেঙে ও ফ্লোরে বসে পড়ল। দুর্বা ছিটকে ওর থেকে দূরে সরে গেল। দুর্বার চোখে মুখে একরাশ আতঙ্ক এসে ভর করল। অভিদার মধ্যে কোনো রকম ভাবান্তর হলো না, যেন ও আকেই জানতো এরকম হবে। ইভান মির্জা এলো পাথারি ওকে চাবুক দিয়ে মারতে লাগলেন। দু হাঁটুতে ভর দিয়ে ও শির দ্বারা শটান করে বসে রইল। না একটু নড়ল, আর না মুখ থেকে একটা টু শব্দও বের করল। দুর্বার চোখ থেকে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ল। আর মেরো না মেজো মামু, মরে যাবে ও। ইভান মির্জা না করলেন কথাটা কর্ণগোচর, আর না থামালেন নিজের হাত। উনি সর্বশক্তি দিয়ে অভিদাকে আঘাত করতে লাগলেন। নিবি আফরোজ এবং মিমি মির্জা দুজনের চেহারায় সন্তুষ্টির ছাপ সুস্পষ্ট। পাল্টে গেল উনাদের মুখভঙ্গিও। দুজনেই সবার অগোচরে ঠোঁট ব্যাকিয়ে হাসলেন। মান্যতা সেহনাবাজ রেগেছিলেন, তাই আবরান অন্তিহাকে বাসায় পৌঁছে দিতে গিয়েছিল। যাবার আগে অভিদাকে বারবার বুঝিয়ে বলেছিল বাসায় গিয়ে কারো সাথে কোনো রকম ঝামেলা এবং কথা কাটাকাটিতে যেন ও না জড়ান। অভিদা আচ্ছা বলে চলে এসেছিল, কিন্তু তারপরেও আবরানের মনে একটা সংশয় ছিল। অভিদার ফিরে আসাটা মিমি মির্জা যে অ্যাকসেপ্ট করতে পারবেন না, আর উনি কিছু বললে অভিদাও যে ওনাকে ছেড়ে দিবে না, সেটাও ওর ভালো করেই জানা। সেই জন্যই ও অন্তিহাকে নিজের রুম অবধি পৌঁছে দিয়ে পুনরায় বের হয়ে অভিদাকে দেখতে মির্জানিরে এসেছিল। বাসার মুখ্য দরজাটা খোলাই ছিল। দরজার সামনে এসে এমন দৃশ্য দেখে আবরানের বুকের মধ্যে ধক করে উঠল। যেটার ভয় পেয়েছিল সেটাই হয়েছে। আবরানার এক সেকেন্ডও ওখানে দাঁড়ালো না। বাতাসের গতিতে ছুটে এসে হাঁটু গেড়ে বসে অভিদাকে পেছন থেকে জাপটে ধরল। পরপর দুটো চাবুকাঘাত এসে আবরানের পিঠে পড়ল। ইভান মির্জার হাতটা থেমে গেল। আবরানের মনে হলো যেখানে আঘাত দুটো পড়েছে সেখান থেকে কলিজা অবধি জ্বলে যাচ্ছে। আবরান বিস্ফোরিত দৃষ্টিতে অভিদের মুখপানে তাকালো। এতগুলো মার খেয়েও মেয়েটার চোখের কোনো এক ফোঁটা পানি জমেনি। না চেহারায় কোনো রকম ব্যথার টিন্ন দেখা দিয়েছে। কেমন অনুভূতিহীন দৃষ্টিতে মেয়েটা শূন্যের দিকে তাকিয়ে আছে। আবরান মেয়েটার মাথাটা বুকের সাথে শক্ত করে চেপে ধরল। আরও মার খেতে না চাইলে তোমার চাচিমণি আর নিভি আন্টিকে সরি বলো। অভিদা অগ্নি প্রজ্বলিত দৃষ্টিতে ওনার দিকে তাকালো। মরে যাব তাও বলবো না। ইভান মির্জা ওকে মারার জন্য তেড়ে আসলেন। স্টপ ইট আঙ্কেল প্লিজ। অভির হয়ে আমি ওনাদের সরি বলছি। কথাটা বলে আবরান নিভি আফরোজ আর মিমি মির্জার দিকে তাকালো। বিন্দুমাত্র নমনীয় না হয়ে শক্ত গলায় বলল, অভিদা যাই করেছে তার জন্য আমি সরি। প্লিজ আপনারা ওকে ক্ষমা করে দিন। নিভি মির্জা এবং মিমি মির্জা দুজনেই থতমত খেয়ে গেলেন। আবরান এমনভাবে কথাটা বলল মনে হলো ও ক্ষমা চায়নি, বরং হুমকি দিয়েছে। ইভান মির্জা হাতে থাকা চাবুকটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারলেন। তারপর বিনা বাক্য ব্যয়ে গটগট করে হেঁটে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। আবরান অভিদাকে দাঁড় করাতে নিতেই অভিদা জ্ঞানশূন্য হয়ে ওর বুকে লুটিয়ে পড়ল। দুর্ভা হন্তধন্ত হয়ে এগিয়ে আসলো। কি হয়েছে ওর? সেন্সলেস হয়ে গেছে? হুম। ছোট্ট করে জবাব দিয়ে আবরান এক পলক অভিতার মুখ পানে তাকালো। পরক্ষণেই ওকে পাজাকোলা তুলে নিয়ে মিমি মির্জা এবং নিভি আফরোজের সামনে গিয়ে দাঁড়ালো। শেষবারের মতো বলছি, অভিধার থেকে আপনারা 100 হাত দূরে থাকবেন। আপনাদের কারণে ওর যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে আপনাদের ওই বীজদাত আমি উপড়ে ফেলেব। আমাকে আরাদ্র আর ইভান মির্জার মতো আহমক ভাবার ভুল করবেন না। আমি কিন্তু সব কিছু জানি। একবার মুখ খুললে হয় আপনাদের জেলের ভাত খেতে হবে, আর না হলে ইভান মির্জার হাতে অকালে প্রাণটা যাবে। সো বি কেয়ারফুল। তুমি কি আমাদের হুমকি দিচ্ছ? আবরান ঋদ্ধ শেহনেওয়াজ কাউকে হুমকি দেয় না, যেটা বলে সেটা করেও দেখায়। আমার কলিজায় আঘাত করলে আপনাদের কলিজা ধরে টান দিতে আমার খুব বেশি সময় লাগবে না। কথাটা বলে আবরান অভিদাকে নিয়ে সোজা উপরে চলে গেল। দুর্ভাও ফার্স্ট এড বক্স নিয়ে ওদের পিছু পিছু ছুটে গেল। মিমি মির্জা নিভি আফরোজ দুজনই বেশ টেনশনে পড়ে গেলেন। এত বছরে একটু একটু করে বানানো সূক্ষ্ম প্ল্যান ওনাদের। এই ছেলের জন্য না আবার সব কিছু ভেস্তে যায়। একটা বিষয় ঘরবাড়ির সব জায়গায় অন্ধকার। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 2টা বাজে। 103 ডিগ্রি তাপমাত্রা গায়ে নিয়ে বেড থেকে উঠে বসল 5 বছরের বাচ্চা একটি মেয়ে।
ঘুম জড়ানো চোখে আশেপাশে তাকিয়ে বাচ্চাটি কাউকে খুঁজল। গোটা রুমে কাউকে দেখতে না পেয়ে ভয়ে জড়সড় হয়ে গেল। অতিরিক্ত ভয়ে হঠাৎই মামা বলে কেঁদে উঠল। অনেকক্ষণ কাদার পরেও যখন কাঙ্ক্ষিত ব্যক্তিটির সন্ধান মিলল না, তখন কাঁদতে কাঁদতে বাচ্চাটি বেড থেকে নামল। দুর্বল শরীর নিয়ে হন্যে হয়ে খুঁজতে লাগল পুরো বাড়িটি। তার কান্না প্রতিফলিত হয়ে নিস্তব্ধতায় ঘেরা বাড়িটিতে ঝনঝন শব্দ তুলল। আবছা আলো, আবছা অন্ধকারে বাচ্চাটি উদ্ভ্রান্তের মতো ছুটতে লাগল। ছুটতে ছুটতে সিঁড়ি অবধি যেতেই তার দৃষ্টি গেল ড্রয়িং রুমে। সেখানে রক্তে মাখা একটা শরীর পড়ে আছে, পাশেই একজন মহিলা এবং আরেকজন মুখোশধারী ব্যক্তি দাঁড়ানো। ব্যক্তিটির হাতের মুঠায় একটা রিভলভার। বাচ্চাটি মাম্মা বলে চিৎকার করে উঠল। সিঁড়ি দিয়ে নিচে নামার জন্য দৌড় দিল, কিন্তু অসাবধানতা বশত পা ফসকে গড়িয়ে সে সোজা নিচে পড়ে গেল। মাম্মা বলে চিৎকার দিয়ে ধরফড়িয়ে উঠে বসল অভিধা। ওর সারা শরীর থরথর করে কাঁপতে লাগল। হৃৎপিণ্ড ধুকপুক করতে করতে বেরিয়ে আসার উপক্রম হলো। দৃষ্টি সামনে যেতেই দেয়ালঘড়িতে দেখল রাত 2টা বাজে। প্রায়ই রাতের এই সময়টায় এরকম স্বপ্ন দেখে জেগে উঠেও আচমকা অভিদার হাতে টান পড়ল। হকচকিয়ে উঠে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখল আবরান ওর এক হাত আঁকড়ে ধরে আছে। আবরানের বিস্মিত দৃষ্টি ওর দিকেই নিবদ্ধ। অভিধাও নিজেও অবাক হল। দৃষ্টি ঘুরিয়ে আশেপাশে তাকাতেই ওর বিস্ময়ের মাত্রা আরেকটু বাড়ল। ওর অপর পাশেই দুর্ভা আর অন্তিহা বেডের উপরে গুটিমুটি মেরে ঘুমিয়ে আছে। সানান সোফায় বসে ফোন টিপছে। অভি তার বেডের পায়ের কাছের খালি অংশটায় অদ্রিক উপর হয়ে বেঘরে ঘুমোচ্ছে। আর আবরান ওর বেডের পাশে একটা চেয়ারে পা ঝুলিয়ে বসে আছে। আবরানের 2 হাতের ভাঁজে ওর 1 হাত আবদ্ধ। আচমকা হুঁশ ফেরায় এখানে এত মানুষের উপস্থিতির কারণটা বুঝে উঠতে পারল না অভিধা। মস্তিষ্ক কেমন ব্ল্যাঙ্ক হয়ে রইল। খানিকটা নড়তে চড়তে নিতেই ব্যথায় পুরো শরীর টনটন করে উঠল। মস্তিষ্কে একটু জোর দিতেই কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা একে একে মনে পড়তে লাগল। ঠিক আছিস? কপালের একপাশ চেপে ধরল অভিধা। একদম। কতটা ঠিক আছিস সেটা তো দেখতেই পাচ্ছি। বিরক্তির স্বরে কথাটা বলে আবরান অভিদার হাতটা ছেড়ে দিল। বেডের পাশে থাকা টি টেবিলের উপর থেকে পানির গ্লাস হাতে নিয়ে অভিতার দিকে বাড়িয়ে দিল। গ্লাসটা নিয়েও এক ঢোক পানি খেতে আবরান 2টো মেডিসিন ওর দিকে বাড়িয়ে দিল। অভিধা নাকমুখ কুঁচকে ফেলল। ইয়াক, এগুলো আমি খাবো না। খেতে হবে, না হলে দ্রুত সুস্থ হতে পারবি না। সুস্থ হওয়ার দরকারও নেই আমার, আমি অসুস্থই ঠিক আছি। দরকার হলে মরে যাব, তাও এই বিশ্রিক গন্ধওয়ালা মেডিসিনগুলো কিছুতেই খাবো না। তুই খাবি না, তোর 14 গোষ্ঠী এসে খাবে। কথাটা বলে আবরান বসা থেকে উঠে দাঁড়ালো। অভিদার 2 গাল চেপে ধরে ট্যাবলেট 2টো ওর মুখে ঢুকিয়ে দিল। পানির গ্লাসটা ওর হাত থেকে ছিনিয়ে নিয়ে ওর ঠোঁটের সাথে চেপে ধরল। বাধ্য হয়ে ওকে পানিও খেতে হলো আর সাথে ঔষধগুলো। অভিদার মুখ তেতো হয়ে গেল। ও মুখ দিয়ে ওয়াক বলে আওয়াজ করল। আবরান গ্লাসটাকে টি টেবিলের উপর শব্দ করে রাখল। বমি করবি না, বমি করলে সেই বমি উঠিয়ে কিন্তু তোকে গেলাবো। অভিদা পুনরায় নাকমুখ কুঁচকে ফেলল। ছি! এর মধ্যেই আরাদ্র হাতে একটা ট্রে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করল। ট্রেটাতে 2টো কফি ভর্তি মগ। ভিতরে এসেই প্রথমেই তার দৃষ্টি গেল অভিতার দিকে। যাক, ফাইনালি মহারানী ভিক্টোরিয়ার জ্ঞান ফিরেছে তাহলে। কথাটা শুনে আবরান মুখ থেকে বিরক্তিসূচক চ শব্দে উচ্চারণ করল। সানান বসা থেকে উঠে আরাদ্রের দিকে এগিয়ে আসলো। এই মুহূর্তে এটারই প্রয়োজন ছিল। থ্যাঙ্কস ব্রো। তোর থ্যাঙ্কস তোর কাছেই রাখ। যা চেয়েছিস দিয়ে গেছি। এবার যদি আমার ঘুমে ব্যাঘাত ঘটাস তাহলে তোকে আমি এই কফির মগে চুবিয়ে মারব। কর্কশ্বরে কথাটা বলে আরাদ্র বেডের উপরে ট্রেটা রাখল। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। নিজের রুমে আরাদ্র গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। অভিদাকে নিয়ে ফেরার পর সেই যে ও রুমে ঢুকেছে তারপর আর বের হয়নি। মেজাজ এতই খারাপ ছিল যে শাওয়ার নিয়ে সোজা ঘুমিয়ে পড়েছিল। আকস্মিক কানের কাছে এসে কেউ চিৎকার দেওয়ায় ওর ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে তাকাতেই ড্রিম লাইটের আলোতে সানানের চেহারাটা ওর সামনে সুস্পষ্ট হয়। আরাদ্র প্রথমে ওটাকে মনের ভুল ভেবেছিল, পরে বুঝতে পারে ওটা আসলেই সানান। মাঝরাতে ওকে নিজের রুমে দেখে আরাদ্র খানিকটা অবাক হয়। পরে আরাদ্র সানানের থেকে বিস্তারিত সবটা জানতে পারে। এটাও জানতে পারে অভিধার সেন্সলেস হবার খবর শুনে অন্তিহা আর অদ্রিকও চুপি চুপি বাসা থেকে বের হয়ে এই বাড়িতে এসেছে। আপাতত ওরা সবাই অভিধার রুমেই আছে। আরাদ্র প্রথমে ভেবেছিল সানান এত কষ্ট করে ব্যালকনি টপকে শুধুমাত্র ওকে এই খবরগুলো দেওয়ার জন্যই এসেছে, কিন্তু আরাদ্রর ভুল তখন ভাঙল যখন সানান ওর কাছে কফি খাওয়ার বায়না ধরল। আরাদ্র ভালো করেই বুঝতে পারল সানান শুধুমাত্র ওকে ডিস্টার্ব করার জন্য এসেছে। তাই ও স্পষ্ট ভাষায় জানিয়ে দিল কফি তো দূরের কথা, ঘুম নষ্ট করে 1 গ্লাস পানি আনতে ও কোথাও যেতে পারবে না। এরপর শুরু হলো সানানের ব্ল্যাকমেল। বলল আরাদ্র যদি ওকে এই মুহূর্তে গরম গরম কফি না খাওয়ায় তাহলে ও গোটা রাত আরাদ্রর রুমে সাউন্ড সিস্টেম বাজিয়ে ডান্স করবে। এখানেই সানান থেমে থাকেনি।
আরাদ্রর কানের কাছে গিয়ে রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল। রুমের জিনিসপত্র সব এলোমেলো থেকে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল। অগত্যা আরাদ্রর আর কিছুই করার ছিল না। শানানের বাদর নাচ থামাতে বাধ্য হয়ে ঘুম নষ্ট করে রাত 2টোর সময় ওকে কফি বানিয়ে আনতে হয়েছে। শানান কফিতে এক চুমুক দিয়ে আহা বলে শব্দ করল। এই জন্যই মহান এক দার্শনিক বলেছেন, যখন ঘুম থেকে উঠিয়ে কোনো ব্যক্তিকে দিয়ে কফি বানানো হয় তখন কফির স্বাদ অমৃতের মতো হয়ে যায়। তাই নাকি? তা সেই মহান দার্শনিকের নাম কি? মিস্টার শানান ইমরোজ? আরাদ্রর কথার প্রত্যুত্তরে শানান কিছুই বলল না, শুধু দাঁত বের করে হাসল। কথার মধ্যেই আরাদ্র দৃষ্টি গেল অন্তিহার দিকে। একটুখানি জায়গায় গুটি মেরে শুয়ে আছে অন্তিহা। আরাদ্র ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেল। আমি ওকে আমার রুমে নিয়ে যাচ্ছি। আবরান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কেন? কোনো পরপুরুষের সাথে আমার বউকে এক রুমে রাখব না, তাই। শানান মুখ বেঁকালো। এখানে আবরান, অদ্রিকার আমি আছি, আমাদের মধ্যে পরপুরুষটা আবার কে? কেন? তোর কি নিজেকে হিজড়া মনে হয়? মনে হলে প্যান্ট খুলে একবার চেক করে দেখ। আরাদ্রের কথার মিনিং বুঝতে শানানের খানিকটা সময় লাগলো। বুঝে উঠতেই শানান খেপে গেল। পা থেকে স্যান্ডেল খুলে আরাদ্রর মুখ বরাবর ছুঁড়ে মারল। স্যান্ডেলটা মুখে লাগতেই যাচ্ছিল, তার আগেই আরাদ্র ওটাকে পাঞ্চ মারল। দুটোটা উড়ে গিয়ে সোজা অদ্রিকের মুখ বরাবর পড়ল। অদ্রিক খানিকটা নড়ে চড়ে উঠল। অভিদার পা দুটো ওর কাছেই ছিল। কোলবালিশ ভেবে অভিদার পা ধরে সজরে টান মারল। আকস্মিক আক্রমণের জন্য অভিদা প্রস্তুত না থাকায় চিত হয়ে ও পড়ে গেল। মাথাটা বেডের হেডবোর্ডের সাথে ধাক্কা লেগে আঘাত লাগল। আহ, ছাগলের বাচ্চাটা, এখানে তোকে কে আসতে বলেছে? মাথাটাকে একেবারে আলুর ভর্তা বানিয়ে দিল। আবরান এতক্ষণ চুপ করে সবার কাণ্ডকারখানা দেখছিল। এমনি ওর মেজাজটা চরম মাত্রায় খারাপ ছিল, তার ওপর ওদের এসব উদ্ভট কাজকর্ম দেখে ওর মুডটা আরও বিগড়ে গেল। কিছু না বলে আচমকাই ও পা উঠিয়ে অদ্রিকে পাছায় একটা লাথি মারল। লাথিটা এতটাই জোরে মারল যে এক লাথিতে অদ্রিক ধপাস করে বেড থেকে নিচে পড়ে গেল। ঘুম থেকে ধরপড়িয়ে বেচারা উঠে বসল। কিছু বুঝতে না পেরে সবার দিকে ফ্যালফ্যাল করে তাকালো। বেডের উপরে পড়ে থাকা জুতোটা নিয়ে আবরান শানানের দিকে ছুঁড়ে মারল। জুতোটা গিয়ে সোজা শানানের নাকে লাগল। শানান নিজের নাক চেপে ধরে আবরানের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। কিছু বলতে যাবে, তার আগেই আবরান বালিশ হাতে নিয়ে আরাদ্রর মাথায় ছুঁড়ে মারল। দিস ইজ নট ফেয়ার এবি। অদ্রিককে লাথি মারলি, আমাকে জুতো মারলি, আর আরাদ্রকে মারলি শুধু একটা বালিশ। ওকে হয় জুতো মার, না হলে একটা লাথি মার। তোদেরকে আমি জানে মেরে ফেলবো। 1 সেকেন্ডের মধ্যে তোরা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবি, না হলে তোদের যে আজকে কি অবস্থা করব আমি নিজেও জানি না। অত্যন্ত ক্ষিপ্ত মেজাজে কথাটা বলে উঠল আবরান। ওরা তিনজন বিনা বাক্য ব্যয়ে সুরসুর করে ওখান থেকে বেরিয়ে গেল। আবরান সাপের মতো ফোঁসফোঁস করে দম নিতে লাগল। এর মধ্যে ওর দৃষ্টি গেল অন্তিহার দিকে। অন্তিহা ভ্রু কুচকিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। তুই হা করে কি দেখছিস? চুপচাপ ঘুমিয়ে পড়, না হলে এর পরের লাথিটা আমি তোকে দিব। অভিদা ভ্যাবাচাকা খেয়ে গেল। ঝটপট চোখজোড়া বন্ধ করে নিল। যেই পরিমাণ রেগে আছে তাতে না জানি কখন সত্যি সত্যি ওকে একটা লাথি মেরে বসে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সকাল 8টা বাজে। অ্যালার্মের কর্কশ শব্দে পিটপিট করে চোখ মেলে তাকালো শানান। একটুখানি নড়াচড়া করতেই ধপাস করে কাউচ থেকে নিচে পড়ে গেল। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। বিড়বিড় করে বিচ্ছিরি ভাষায় আরাদ্রকে কয়েকটা গালি দিল। গত রাতে আরাদ্র ওকে আর অদ্রিককে বেডে শুতে দেয়নি। অভিদার রুম থেকে এসে ঘুমের ঘোরে অদ্রিক আরাদ্রের বিছানায় শুয়েই পড়েছিল। এর মধ্যেই আরাদ্র এসে ওকে এক লাথিতে বিছানা থেকে সোজা নিচে ফেলে দিয়েছে। বেচারা অদ্রিক ঘুমে এতটাই কাতর ছিল যে যেভাবে ফ্লোরে পড়েছিল এখনও সেভাবেই ঘুমিয়ে আছে। শানানেরও আরাদ্রের বিছানায় ঠাঁই হয়নি। বাধ্য হয়ে গোটা রাত ওকে গুটি গুটি মেরে কাউচে ঘুমোতে হয়েছে। ব্যথায় টনটন করতে থাকা কোমর চেপে ধরে শানান কোনো রকম উঠে দাঁড়াল। ওর দৃষ্টি গেল বেডের ওপরে উপুর হয়ে ঘুমিয়ে থাকা আরাদ্রের দিকে। বিড়বিড় করা বলল, শালা, আমার ঘুমের 13টা বাজিয়ে নাকে তেল দিয়ে এখনো ঘুমানো হচ্ছে? দাঁড়া বেটা, বের করছি তোর ঘুম। কথাটা বলে শানান এগিয়ে গেল। বেডসাইডের টেবিলের ওপর থেকে পানির জগটা হাতে নিল। তাতে থাকা সমস্ত পানি আরাদ্রের মুখ বরাবর ছুঁড়ে মারল। ধরফড়িয়ে উঠে বসল আরাদ্র। জোরে চিৎকার করে উঠতেই শানান গটগট করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। পিছন থেকে আরাদ্রকে অনবরত গালিগালাজ করতে লাগল। শানান সেসবে কানই দিল না। এই ঠান্ডার মৌসুমে সকালেবেলা আরাদ্রকে ভেজাতে পেরে খুশিতে ওর মনটা আগডুম বাগডুম করে উঠল। মনে হলো
এর থেকে শ্রেষ্ঠ প্রতিশোধ পৃথিবীতে আর কিছু হতেই পারে না। দুর্বা মাত্রই অভিদার রুমে ঢুকতে যাচ্ছিল। আরাদ্রি রুম থেকে বের হতেই ওর সাথে শানানের চোখাচোখি হয়ে গেল। শানানকে দেখেও না দেখার ভান করে ও ভিতরে যাওয়ার জন্য উদ্যত হল। শানানের দৃষ্টি পড়ল দুর্বার হাতে থাকা ট্রের দিকে। ভ্রু কুচকেও জিজ্ঞেস করল, ওটাতে করে কি নিয়ে যাচ্ছ? অভিদার জন্যে স্যুপ। না তাকিয়েই থমথমে গলায় জবাব দিল দুর্বা। শানান এগিয়ে এসে ট্রে থেকে স্যুপের বাটিটা হাতে নিয়ে স্মেল নিল। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, বিষ মেশাওনি তো আবার? আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? আমার বোনের খাবারে আমি কেন বিষ মেশাতে যাব? বোনের খাবারে নাই মেশাতে পারো, কিন্তু শত্রুর খাবারে তো মেশাতেই পারো। আফটার অল তোমার বোন যাকে ভালোবাসে, তোমার কুনজর ঠিক তারই দিকে। থতমত খেয়ে গেল দুর্বা। শানান এসব কিভাবে জানল? আবরানকে পছন্দ করার বিষয়টা তো আজ অবধি ও কাউকে জানায়নি। দুর্বার হৃৎপিণ্ড রীতিমতো উল্টে গেল। শানান পুনরায় বলল, তোমার নীরবতা বলে দিচ্ছে আমি সঠিক কথা বলছি। দুর্বার নিজেকে ততস্থ করল। শানান যখন সবটা জেনেই গেছে, তখন ওর থেকে কোনো কিছু আড়াল করার প্রয়োজন বোধ করল না। এমনিতেও আজ নয়তো কাল এই বিষয়ে সবাইকে জানাতেই হবে, তাহলে লুকিয়ে লাভ কি? দুর্বা দৃঢ় গলায় বলল, আমি কারো ওপরে নজর দিইনি। ভালোবাসি আমি আবরান ভাইকে। আর বাকি রইল অভিদার কথা। ও ছোট বোন হয় আমার। ওর সামান্যতম ক্ষতি করার কথাও আমি কখনো চিন্তা করতে পারি না। খাবারে বিষ মিশানি তো অনেক দূরের ব্যাপার। ও এই ব্যাপার? তাহলে তুমি আবরানকে ভুলে যাচ্ছ না কেন? অভিদা যদি তোমার এতটাই আদরের হয়, তাহলে ওর জন্যে হলেও তো তোমার উচিত আবরানকে ভুলে যাওয়া। কজ অভিদা আবরানকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আবরান ওর কাছে গোটা পৃথিবী। এসব আপনাদের ভুল ধারণা। ওইটুকু একটা বাচ্চা মেয়ে ভালোবাসার কি বোঝেও? অনাপ দেখে আবরান ভাই ওর একটু বেশিই যত্ন নেয়, আর ও সেই যত্নটাকেই ভালোবাসা ভেবে বসে আছে। এই বয়সে এরকম একটু আধটু ভুল ধারণা সবারই হয়, আর একটু বড় হলে ওর এসব আবেগ কেটে যাবে। বেশ স্বাভাবিক স্বরে কথাটা বলে উঠল দুর্বা। শানান ব্যঙ্গাত্মক স্বরে বলল, ভালো বললে তো। ওর ভালোবাসাটা আবেগ, আর তোমারটা 100% পিওর লাভ। যাক, সেসব না হয় মানলাম। হোয়াট অ্যাবাউট আবরান? সে কি আদৌ তোমায় ভালোবাসে? বাসে না, কিন্তু বাঁচতে কতক্ষণ? এত কনফিডেন্স? কিন্তু আমি যদি বলি আবরান শুধুমাত্র অভিদাকে ভালোবাসে, তাহলে কি করবে? পারবে নিজের আদরের বোনের জন্যে আবরানকে ছেড়ে দিতে? থতমত খেয়ে গেল দুর্বা। বিস্ফোরিত দৃষ্টিতে শানানের দিকে তাকাল। খানিকক্ষণ নীরবতা বজায় রেখে কঠিন স্বরে বলে উঠল, এরকমটা কখনো হবেই না। আবরান ঋদ্ধ শেহনওয়াজের বউ হওয়ার যদি কারোর যোগ্যতা থেকে থাকে, তাহলে সেটা শুধুমাত্র আমার, অন্য কারণ না। শানানের মুখভঙ্গি পাল্টে গেল। রাগে ওর চোখ মুখ লাল বর্ণ ধারণ করল। এগিয়ে এসেও দুর্বার এক হাতের বাহু সজোরে চেপে ধরল। চোয়াল শক্ত করে বলল, তোমার মতো নোংরা মেয়ে আমি আমার লাইফে কখনো দেখিনি। এই যে তুমি অভিদার প্রতি ভালোবাসা দেখাও, ওকে আদরের বোন বলে সম্বোধন করো, এই সব কিছুই তোমার নাটক। তুমি আসলে একটা মুখোশধারী গিরগিটি এবং স্বার্থপর স্বভাবের মেয়ে। তোমার মধ্যে আর মিমি মির্জার মধ্যে কোনো পার্থক্য নেই। দুজনেই ইবান মির্জার দুধকলা দিয়ে পোষা কালসাপ। কথাগুলো শুনে দুর্বার চোখের কোণে অশ্রুকণা চিকচিক করে উঠল। মনে প্রশ্ন জাগল, সত্যি কেউ এতটা খারাপ? শানান অপর হাত দিয়ে দুর্বার গাল দুটো চেপে ধরল। হুমকি দেওয়ায় ভঙ্গিতে বলল, তবে একটা কথা ভালো করে মনে রেখো, অভিধা আর আবরানের মধ্যে যদি তুমি কখনো ঢোকার চেষ্টা করো, কখনো যদি অভিধার চোখের পানির কারণ হও, তাহলে আমি তোমায় ছাড়ব না, একেবারে জ্যান্ত কবর দিব। কথাটা বলে শানান এক প্রকার ঝাড়া মেরে দুর্বাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। ওর দিকে এক পলক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ওখান থেকে হনহন হেঁটে নিচে চলে গেল। দুর্বা পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল, কিন্তু ট্রেতে থাকা স্যুপের বাটিটা উল্টে তাতে থাকা সমস্ত খাবার পড়ে গেল। বিরক্তিতে নাকমুখ কুঁচকে ফেলল দুর্বা। এই শানান নামক ছেলেটাকে দুচক্ষে দেখতে পারে না ও। ছেলেটা অদ্ভুত পাগলাটে স্বভাবের। এই তো বছর দুয়েক আগের কথা। দুর্বা যখন প্রথম আবরানদের ভার্সিটিতে গিয়ে ভর্তি হয়েছিল, তখন শানান চেয়ে পড়ে ওর সাথে কথা বলতে চাইত। ওর সাথে কথা বলার সময় ছেলেটা চোখজোড়া খুশিতে চিকচিক করে উঠত। মাঝে মধ্যে ওর সাথে ফ্লার্টও করত। দুর্বা তো ধরেই নিয়েছিল শানান ওকে পছন্দ করে, কিন্তু হঠাৎই ওর বিহেভিয়ার পাল্টে গেল।
দুর্বাকে দেখলে অকারণে রেগে শানান বোম হয়ে যেত। দুর্বাতলা অপমান করার একটা ক্ষুদ্র চান্সও ও মিস করত না। শুরুতে বিষয়টা অদ্ভুত লাগলেও ধীরে ধীরে এটা দুর্বার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো। প্রায় 4 মাস হতে চলল অভিদা মির্জানিরে এসেছে। ওর লাইফ এখন একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলছে। যেমন সকাল হলেই বের হয়ে ও সোজা ভার্সিটিতে চলে যায়। ক্লাস শেষ হলে সেখান থেকে সোজা যায় মার্থার সাথে দেখা করতে। ঘণ্টাখানেক সেখানে থেকে বাসায় ফিরে লাঞ্চ করে। এরপর বিকেলে আবরানের কাছে পড়তে বসে। সন্ধ্যা 6টায় নিজের পার্ট টাইম জবের কর্মস্থলে চলে যায় আর রাত 11টার দিকে বাসায় ফিরে আসে। ব্যাস, এভাবেই ব্যস্ততায় কাটছে ওর দিনগুলো। আপাতত ও একটা রেস্টুরেন্টে ফুড ডেলিভারির কাজ করে। শুরুতে ইভান মির্জা ওকে জব করতে দিতে রাজি হচ্ছিলেন না। আবরান অনেক রিকোয়েস্ট করে বুঝি তারপর উনাকে রাজি করিয়েছে। বলা বাহুল্য, ইভান মির্জা আবরাকেও ঠিক আরাদ্রর মতনই স্নেহ করেন। ওর কোনো কথা সহজে উনি ফেলতে পারেন না। কিভাবেই বা ফেলবেন? ছেলেটা কি চমৎকার যুক্তি দিয়ে কথা বলে। স্বল্পভাষী অথচ বিচক্ষণ এবং অত্যন্ত বুদ্ধিমত্তার অধিকারী। ফারহান শেহনেওয়াজের ভাইয়েরা উনার সমস্ত শেয়ার সম্পত্তি নিয়ে গেছিলেন। সাথে বিভিন্ন কূটনৈতিক প্ল্যান করে চেয়েছিলেন ইভান মির্জার শেয়ারগুলো নিজেদের দখলে নিয়ে নিতে। ইভান মির্জা এমনি রকচটা স্বভাবের মানুষ। তার ওপর ওই লোকগুলো উনার ভাইসম বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং ওনাকেও নাস্তানাবুদ করার প্রয়াস করেছিল। সব মিলিয়ে ইভান মির্জা মারাত্মক রেগে গেছিলেন। তাদের সাথে ইভান মির্জার বিশাল একটা দ্বন্দ্বও লেগে গেছিল। সেই সময় আবরান ওনাদের কোম্পানির মেন ব্রাঞ্চে ছোট্ট একটা পোস্টে জয়েন করে এবং ইভান মির্জাকে বলে শান্ত থেকে উনি যাতে সবকিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেন। ইভান মির্জা ওর কথা প্রথমে না মানতে চাইলেও পরিস্থিতির শিকার হয়ে উনি ওর সমস্ত কথা মেনে নিতে বাধ্য হন। এতে পরে ওনার বেশ সুবিধাই হয়। সেবারের মতো পরিস্থিতি ওনাদের আয়ত্তে চলে আসে। সবকিছু পুনরায় ফিরিয়ে আনার জন্যে আবরান ওনাকে তখন একটা সলিড প্ল্যান জানায়। সেই সময় থেকে দুজন সেই প্ল্যান অনুযায়ী কাজ করছে। বলা যায় আবরান বর্তমানে ইভান মির্জার পরামর্শদাতা। সেই সময় যদি ইভান মির্জা আবরানের কথা না শুনতেন আর রাগের বশে আবরানের চাচাদের পাতা ফাঁদে পা দিতেন, তাহলে উনিও হয়তো আজকে ফারহান শেহনেওয়াজের মতন দেউলিয়া হয়ে যেতেন। আরাত্র এখন আর অভিদার কর্মস্থলে গিয়ে কোনো রকম ঝামেলা ক্রিয়েট করে না। ইভান মির্জা, আবরান দুজনই ওকে কড়াভাবে বারণ করে দিয়েছে। অবশ্য অভিদাকে নিয়ে মাথা ঘামানোর সময়ও এখন ওর নেই। আপাতত ও নিজের স্টাডি আর অন্তিহাকে নিয়ে ব্যস্ত। লোকে লোকে অন্তিহা আর আরাত্রা চুটিয়ে প্রেম করছে। যদিও অন্তিহা একটু লাজুক স্বভাবের ছিল, তবে কথায় বলে না, প্রেমে পড়লে মানুষ নির্লজ্জ হয়ে যায়। ওর অবস্থাও হয়েছে তেমন। আরাদ্রের চক্করে পড়ে ও লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছে। শুরুতে ভেবেছিল আরাদ্রকে কখনো নিজের মনের কথা জানাবে না, কিন্তু ছেলেটার ভালোবাসার জন্য এতটাই গভীর এবং তীব্র যে ও নিজের অনুভূতিগুলোকে দমিয়ে রাখতে পারেনি। নিজের মনে যা ছিল সমস্তটা আরাদ্রকে বলে দিয়েছে। তবে ওরা অভিদার লাইফে নাক না গলালেও অভিদা ওদের লাইফে ঠিকই নাক গলায়। যখনই ও আরাদ্র আর অন্তিহাকে কাছাকাছি দেখে তখনই কোনো না কোনো ঝামেলা পাকায়। কয়েকবার তো দুজনকে ধাক্কা দিয়ে পানিতেও ফেলে দিয়েছিল। এছাড়াও সবাইকে ওদের রিলেশনের ব্যাপারে জানিয়ে দিবে বলে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে প্রায়শই আরাধ্যের থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নেয়। ওকে ঘুষ দিতে দিতে আরাধ্য রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে। রোজ মনে প্রাণে দোয়া করছে অভিদাকে এখান থেকে যাতে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হয়। বলা বাহুল্য, এই মুহূর্তে আরাধ্য এবং অন্তিহার লাভ লাইফের একমাত্র ভিলেন অভিদা। মাত্রই মার্থার সাথে দেখা করে ফিরেছে অভিদা। বাসায় ঢুকতে যাবে, ঠিক সেই মুহূর্তে ওর মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। ভাবল মান্যতা শেহনেওয়াজকে গিয়ে একটু জ্বালানো যাক। বহুদিন হলো শেহনেওয়াজ নিবাসে যাওয়া হয় না। মান্যতা শেহনেওয়াজের বিরক্তিকর চেহারাটাও দেখা হয় না। ভদ্রমহিলা অভিদাকে দেখলেই রীতিমতো তৈলে বেগুনে জ্বলে ওঠেন। বিশেষ করে অভিদা যখন নিজেকে আবরানের বউ বলে দাবি করে তখন ওনার চেহারা দেখার মতো হয়। কথাগুলো ভেবে একা একাই কিটকিটিয়ে হেসে উঠল অভিদা। মির্জানিরে না ঢুকে ইউ টার্ন মেরে সোজা শেহনেওয়াজ নিবাসে ঢুকে গেল। লাঞ্চ শেষ করে অদ্রিক অন্তিহা ড্রয়িং রুমে টিভি দেখতে বসেছে। মান্যতা শেহনেওয়াজ টেবিল ক্লিন করছেন। ওনার পাশেই হুইল চেয়ারে ফারহান শেহনেওয়াজ বসে আছেন।
আবরান খাওয়া দাওয়া শেষ করে সোজা উপরে চলে গেছে। দিনের এই সময়টাই শুধুমাত্র ও ফ্রি থাকে, তাই যতটুকু সময় পায় বইয়ে মুখ গুজে বসে থাকে। মান্যতা শাহনেবাজ তাড়াহুড়ো করে নিজের কাজ করছেন। টেবিল গোছানো শেষ হলে ওনাকে আবার ফারহান শাহনেবাজকেও খাওয়াতে হবে। এদিকে ড্রয়িং রুম থেকে অন্তিহা রদ্রিকের কথা কাটাকাটির আওয়াজ ভেসে আসছে। দুজনই টিভির রিমোট নিয়ে ঝামেলা করছে। এগুলো ওদের রোজকার ব্যাপার। দুজনের মধ্যে কিছু না কিছু নিয়ে ঝামেলা লেগেই থাকে। ছেলে মেয়েদের চিল্লাচিল্লিতে মান্যতা শাহনেবাজ বিরক্ত হলেন। উচ্চস্বরে বলে উঠলেন, লাঠি নিয়ে আসতে হবে আমার? সারাদিন এত ধকলের পরেও আবরান লাঞ্চ করে সোজা গিয়ে পড়তে বসেছে, আর তোমরা অসভ্যের মতো একটা রিমোট নিয়ে মারামারি করছো। আমি ওখানে আসলে কিন্তু দুজনের হাত ভেঙে দিব, বলে দিলাম। উনি কথাটা বলার সাথে সাথে ওদের চেঁচামেচি বন্ধ হয়ে গেল। টিভির শব্দ ছাড়া আর একটা টু শব্দ ভেসে আসলো না ড্রয়িং রুম থেকে। মান্যতা শাহনেবাজ মৃদু হাসলেন। পরক্ষণই আবারও নিজের কাজে মনোযোগী হলেন। এরই মধ্যে কর্কশ শব্দ করে কলিং বেলটা বেজে উঠল। একবার বেজেই ক্ষান্ত হলো না, অনবরত বাজতেই লাগল। বিরক্তিতে পুনরায় কপাল কোঁচকালেন মান্যতা শাহনেবাজ। ভেজা হাত দুটো শাড়ির আঁচলে মুছতে মুছতে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলতেই চিরচেনা অপ্রিয় মুখখানা চোখের সম্মুখে দেখতে পেলেন। মান্যতা শাহনেবাজের বিরক্তির মাত্রাটা যেন আরও বাড়ল। উনি গমগমে কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই এখানে কি করছিস? অভিদা কিছু না বলে সোজা গিয়ে ওনার গলা জড়িয়ে ধরল। গালে টুপ করে একটা চুমু দিয়ে বলল, তোমার সাথে দেখা করতে এসেছি শাশুড়ি আম্মা। মান্যতা শাহনেবাজ এক ঝটকায় ওনার গলা থেকে অভিদার হাতটা সরিয়ে দিলেন। অত্যন্ত কঠোর স্বরে বললেন, দেখা হয়ে গেছে, এবার যা এখান থেকে। যাব মানে? যাওয়ার জন্য এসেছি নাকি? আমি এখানে থাকতে এসেছি। কথাটা বলে অভিদা ওনার হাতের নিচ থেকে ফুরুত করে বাসার ভেতরে ঢুকে গেল। মান্যতা শাহনেবাজ বিরক্তিতে মুখ থেকে সূচক উচ্চারণ করলেন। দরজাটা শব্দ করে বন্ধ করে দিলেন। এই মেয়েটা এসেছে মানে কোনো না কোনো গণ্ডগোল ঘটাতেই এসেছে। এখন উনি চিল্লিয়ে পুরো বাড়ি মাথায় তুললেও যে অভিদা ওনার কোনো কথায় কর্ণপাত করবে না, সেটা ওনার ভালো করেই জানা। তাই উনি চুপ থাকাটাই শ্রেয় মনে করলেন। অভিদা ছুটে গিয়ে সোজা ফারহান শাহনেবাজের সামনে চেয়ার টেনে বসে পড়ল। খাবারের দিকে দৃষ্টি যেতে উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করল, শ্বশুর আব্বা, আমি তোমায় খাইয়ে দেই? ফারহান শাহনেবাজের চোখ জোড়া খুশিতে চিকচিক করে উঠল। অভিদা বাটিটা হাতে নিয়ে বাটিতে থাকা খাবারের দিকে এক পলক দেখল। ডাল, চাল আর সবজি দিয়ে রান্না করা লিকুইড খিচুড়ি। অভিদা নাক মুখ কুঁচকে ফেলল। মান্যতা শাহনেবাজের উদ্দেশ্যে বলল, তোমাকে বলেছি না ছোট বাবাকে এসব খাবার খাওয়াবে না? এগুলো কোনো প্রাপ্তবয়স্ক মানুষ খেতে পারে? তোমাকে রোজ এইসব হাবিজাবি খাওয়ালে তুমি খেতে পারবে? না, পারবো না। কিন্তু তুই আমার স্বামীর যে অবস্থা করেছিস, তারপরে এই খাবার খাওয়া ছাড়া অন্য কোনো খাবার খাওয়ার শক্তি ওনার নেই। শক্ত গলায় বলে উঠলেন মান্যতা শাহনেবাজ। অভিদার মুখখানা চুপসে গেল। ফারহান শাহনেবাজের চোখে লেপটে থাকা সেই খুশির ঝলকানিটুকু মুহূর্তেই মিলিয়ে গেল। অভিদা চামচ দিয়ে বাটিতে থাকা খিচুড়িগুলো নাড়তে লাগল। বিরস কণ্ঠে বলে উঠল, আমি যদি সেদিন ঘুণাক্ষরেও টের পেতাম ছোট বাবার সাথে কি হতে যাচ্ছে, তাহলে নিজের প্রাণ দিয়ে হলেও ছোট বাবাকে বাঁচাতাম। ওর এই কথায় বিন্দু মাত্র মন গড়ল না মান্যতার। উল্টে উনি চরম বিরক্ত হলেন। ফারহান শাহনেবাজের চোখের কোণ থেকে দুফোঁটা অশ্রুকণা টুপ করে গাল গড়িয়ে পড়ল। অভিদা সযত্নে সেই অশ্রুকণাগুলো মুছে দিল। মলিন হেসে ধীর আওয়াজে বলল, কাঁদছ কেন বোকা ছেলে? তুমি জানো না তোমার অভিধা মা ভীষণ স্ট্রং? এইসব কথাবার্তায় তোমার অভিধা মার না কষ্ট হয় আর না সে এগুলো গায়ে মাখে। বুঝতে পেরেছ? কথাটা বলে অভিদা যত্ন করে ফারহান শাহনেবাজকে খাওয়াতে শুরু করল। রাগে ক্ষোভে মান্যতা শাহনেবাজের চোখ মুখ লাল বর্ণ ধারণ করল। উনি দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দাঁড়িয়ে রইলেন। অভিদাকে দেখলেই ওনার গায়ে রীতিমতো জ্বালা ধরে। কলিং বেল বাজার শব্দে টনক নড়ল মান্যতা শাহনেবাজের। উনি ভ্রু কুঁচকে দরজার দিকে তাকালেন। বিড়বিড় করে বললেন, আবার কোন আপদেশে কড়া নাড়ছে কে জানে। কথাটা বলে উনি এগিয়ে গিয়ে দরজা খুললেন। সামনে দুর্বাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওনার সমস্ত বিরক্তি যেন নিমিষেই মিলিয়ে গেল। দুর্বা মুচকি হেসে ওনাকে সালাম দিল। উনি সালামের জবাব দিয়ে ওকে ধরে ভিতরে নিয়ে আসলেন। মেয়েটাকে ওনার মারাত্মক পছন্দ। যেমন সুন্দর দেখতে, তেমনই স্নিগ্ধর ব্যবহার। দুর্বা শীতল স্বরে জিজ্ঞেস করল, এই সময়ে এসে তোমাকে ডিস্টার্ব করলাম না তো আন্টি? বেশ খোশ মেজাজে কথাটা বলতে বলতে উনি দুর্বাকে নিয়ে ডাইনিং রুমে আসলেন।
প্রত্যুত্তরে দুর্বা কিছু না বলে শুধু মৃদু হাসল। ডাইনিং রুমে আসতেই দু বোনের একে অপরের সাথে চোখাচোখি হয়ে গেল। দুর্বা খানিকটা অবাক হয়ে বলল, ওমা, তুইও দেখি এখানে। যদিও দুর্বা আগেই নিজের রুমের বারান্দা থেকে অভিদাকে এখানে আসতে দেখেছিল, সেই জন্যই কৌতূহলবশত অভিদার পিছু পিছু এখানে এসেছে। তবে সেটা কাউকে বুঝতে দিল না। অভিদাও নিজেও অবাক হলো। দুর্বা খুব একটাই বাড়িতে আসে না, ইনফ্যাক্ট বাসা থেকে তেমন বেরও হয় না, আর দুপুরের এই সময়টাই তো আরও বেরোয় না। তাই অভিদা খানিকটা বিস্ময় নিয়ে কুচকে জিজ্ঞেস করল, দি ভাই, তুমি এই সময় এখানে কি করছো? খানিকটা থতমত খেয়ে গেল, কি বলবে বুঝে উঠতে পারল না। তাই বাহানা দিয়ে বলল, আবরান ভাগের কাছে এসেছি, ওনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার ছিল। অভিদা সরু দৃষ্টিতে মান্যতা শেহনাওয়াজের দিকে তাকাল। দুর্বা জায়গায় এখন যদি ও থাকত আর বলতো ও আবরানের সাথে দেখা করতে চায়, তাহলে নির্ঘাত উনি ওর ঘাড় চেপে ধরে বাসা থেকে বের করে দিতেন। কথাগুলো ভেবে অভিদা ফোঁস করে প্রশ্বাস ছাড়ল। দুর্বা ওপরে যাওয়ার জন্যে পা বাড়াল। পিছন থেকে অভিদা উচ্চস্বরে বলে উঠল, দি ভাই, এবির কাছ থেকে আমার জন্য ছুটি নিয়ে এসো। আজকে আমার পড়তে বসার মুড একেবারেই নেই। পারব না, সব বিষয়ে প্রশ্রয় পাবি, কিন্তু পড়া চুরি করতে চাইলে মেরে একেবারে তক্তা বানিয়ে দেব। কথাটা বলে দুর্বা ওপরে চলে গেল। অভিদা ঠোঁট ফোলাল। গত 4 মাসে প্রায় রোজ বিকেলে 2 ঘণ্টা যাবৎ অভিদাকে আবরানের লেকচার শুনতে হয়। মাঝে মধ্যে স্কেলের বাড়িও খেতে হয়। মার্থার ওখান থেকে নিয়ে আসার সময় তো আবরান প্রমিস করেছিল ওকে আর মারবে না, কিন্তু বাড়িতে আনার পর সমস্ত প্রমিস ভুলে বসে আছে। সব সময় এই রকমই করে ও। প্রথমে মিষ্টি কথা বলে অভিদাকে নিজের ফাঁদে ফেলে, তারপর অভিদা একটুখানি তেড়াবেঁকা কাজ করলেই ওকে ধরে উত্তম মাধ্যম দেয়। আবরানের কক্ষের সামনে এসে দরজায় নক করল দুর্বা। ভিতর থেকে কোনো রকম সাড়া শব্দ আসল না। কয়েক সেকেন্ড ওখানে দাঁড়িয়ে ও অপেক্ষা করল। দরজাটা আলগা ভিড়িয়ে রাখা ছিল। খানিকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে দুর্বা দরজা ঠেলে ভিতরে ঢুকল। এর আগেও ও বেশ কয়েকবার এই বাড়িতে এসেছে, তবে আবরানের রুমে ঢোকার অনুমতি পায়নি। আবরান ওর রুমে তেমন কাউকেই অ্যালাউ করে না। এটা ওর ব্যক্তিগত প্লেস, এখানে কারো যাতায়াত ওর পছন্দ না। রুমের ভেতরে পা রেখে দুর্বা আশেপাশে একটু নজর বোলালো। খুবই সিম্পল, তবে সবকিছুই একদম সাজানো, গোছানো এবং পরিপাটি। রুমের দেয়ালের বিশাল একটা অংশ জুড়ে বুকশেলফ, সেখানে বইয়ের পুরো একটা পাহাড় রয়েছে। দুর্বার চোখ গেল আবরানের রিডিং টেবিলের ওপরে। সেখানে ফ্রেমবন্দি একটা ফটো রাখা। ফটোতে আবরানের এক হাত জড়িয়ে ধরে অভিদা ওর দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে। গোটা রুমে এই একটাই ফটো। দুর্বা এগিয়ে গিয়ে ফটোটা হাতে নিল। ওর চোখ মুখের রং হঠাৎই পাল্টে গেল। ক্ষোভে ভরা দৃষ্টিতে খানিকক্ষণ ফটোটার দিকে তাকিয়ে থেকে ওটাকে হাত থেকে ছেড়ে দিল। মুহূর্তেই ঝনঝন শব্দ তুলে ফটো ফ্রেমটা ভেঙে দুভাগ হয়ে গেল। তাতে থাকা কাজগুলো টুকরো হয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ল। রুম থেকে ভাঙাচোরার শব্দ ভেসে আসতেই আবরান বারান্দা থেকে ছুটে সোজা নিজের রুমে আসলো। প্রথমেই ওর দৃষ্টি গেল দুর্বার দিকে, আর তারপর ফ্লোরে খণ্ডবিখণ্ড হয়ে ভেঙে থাকা কাঁচের ফটো ফ্রেমটার দিকে। ওটার দিকে নজর যেতেই আবরানের মুখভঙ্গি পাল্টে গেল। দুর্বা চমকে আবরানের দিকে তাকালো। ব্যতিব্যস্ত হয়ে সাফাই দেওয়ার ভঙ্গিতে বলল, সরি আবরান ভাই, আমি ইচ্ছা করে এটা করিনি। ফটোটা দেখার জন্য হাতে নিয়েছিলাম, জানি না কিভাবে ওটা হাত থেকে পড়ে গেল। আবরানের কান অব্দি যেন দুর্বার কথাটা পৌঁছালই না। ও এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে ফটো ফ্রেমটার পাশে বসল। অনমন্যেই ফটোটার উপরে হাত বোলালো। সাথে সাথে ভাঙা কাচের টুকরো হাতে ঢুকে ওর হাতটা কেটে গেল। আবরান সেসবে তোয়াক্কা করল না। এক দৃষ্টিতে ভাঙা ফটো ফ্রেমটার দিকে তাকিয়েই জিজ্ঞেস করল, কোন সাহসে তুমি এটা স্পর্শ করেছ? দুর্বা শুকনো ঢোক গিলল। কি বলবে বুঝে উঠতে পারল না। ওর দৃষ্টি গেল আবরানের হাতের দিকে। হাত কেটে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। দুর্বা আতকে উঠল। দ্রুত আবরানের পাশে নিজেও হাঁটু ভেঙে বসল। আবরানের কাটা হাতটা চেপে ধরে ব্যগ্র হয়ে বলল, এসব কথা পরেও বলা যাবে আবরান ভাই, আপনার হাত কেটে গেছে, ব্যান্ডেজ করতে হবে, প্লিজ উঠুন তাড়াতাড়ি। আবরান ঝাড়া মেরে দুর্বার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। বসা থেকে সোজা দাঁড়িয়ে পড়ল। বাজখাই স্বরে বলল, একে তো অনুমতি না নিয়ে রুমে ঢুকেছ, তার উপর আমার একটা মূল্যবান জিনিস ড্যামেজ করেছ, আর এখন আমার হাত ধরছ? এত দুঃসাহস কোথা থেকে আসে তোমার? অপমানে থমথমে হয়ে গেল দুর্বার মুখখানা। বসা থেকে উঠে এগিয়ে এসে ও আবরানের মুখোমুখি দাঁড়াল। ক্ষোভে ভরা কণ্ঠে বলে উঠল, আপনার রুমে তো অভিদাও আসে,
আপনার বিছানায় গড়াগড়ি খায়, যখন তখন আপনার হাত ধরে, আপনাকে জাপটে ধরে। কই তখন তো ওকে জিজ্ঞেস করেন না, এত দুঃসাহস ওর মধ্যে কোথা থেকে আসে? অভিদার সব অন্যায়কে আপনি প্রশ্রয় দেন, আর আমি আপনার উপকার করতে গেলাম, সেটা আপনার কাছে অন্যায় মনে হলো? কি বলতে চাইছো? বলতে চাইছি, অভিদাকে নিয়ে আপনার কিসের এত আধিক্যতা? কি সম্পর্ক আপনাদের মধ্যে? কোন অধিকারেও সারাক্ষণ আপনার সাথে চিপকে থাকে? আর আপনি কেনই বা ওকে এতটা প্রশ্রয় দেন? আবরান ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো দুর্বার দিকে, কঠিন গলায় বলল, সেই কৈফিয়ত আমি তোমায় দেবার প্রয়োজন বোধ করছি না। এখনই আমার রুম থেকে বের হয়ে যাও। ভবিষ্যতে আর কখনো আমার ধারে কাছেও আসার চেষ্টা করবে না। দুর্বার চোখের কোণে অশ্রুকণা চিকচিক করে উঠল। রাগে অপমানে ওর হাত পা কাঁপতে লাগল। আবরান পুনরায় বলল, তোমাকে এতদিন আমি অভিধার শুভাকাঙ্ক্ষী ভাবতাম, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমিও মিমি মির্জার মতোই আর একটা দুমুখো কালসাপ। নিজের ভালো চাইলে অভিধার থেকে দূরেই থেকো, না হলে তোমার কপালে দুঃখ আছে। আই প্রমিস, এই অপমানের মূল্য আমি আপনার অভিদাকে দিয়েই চোকাবো। কথাটা বলে দুর্বা আর 1 সেকেন্ডও ওঠানে দাঁড়াল না, ছুটে রুম থেকে বেরিয়ে গেল। আবরান ধপ করে চেয়ারের উপরে বসে পড়ল। টেনশনে ওর কপালে রগ ফুলে উঠল। এই প্রথমবার মনে হলো অভিদা সত্যিই দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। মেয়েটা যাদেরই কাছের ভেবে আঁকড়ে ধরতে চেয়েছে, তারাই ওকে দূরে সরিয়ে দিয়েছে, ওর ক্ষতি করেছে। এরকমটা যে বারবার ওর সাথেই কেন হয় সেটাই বুঝতে পারে না আবরান। এই যে দুর্বা, এই মেয়েটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে অভিধা, অথচ এই মেয়েটাও আজকে অভিদার বিরুদ্ধে চলে গেল। না জানি ঝোঁকের বসে এখন কোন ক্ষতি করে বসে ওর। বিকেল 4টা বাজে। আবরান ক্লান্ত শরীর নিয়ে মির্জা নীরে প্রবেশ করল। কাটা হাতে ব্যান্ডেজ করা, মাথার সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে, ঘুম জড়ানো চোখ, অবসন্ন চাহনি। দোতলায় আসতেই ইভান মির্জার সাথে ওর চোখাচোখি হয়ে গেল। উনি সূক্ষ্ম দৃষ্টিতে এক পলক তাকিয়ে আবরানকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিলেন। শীতল স্বরে বললেন, ক্লান্ত দেখাচ্ছে তোমাকে, আজকে পড়াতে হবে না, বাসায় গিয়ে রেস্ট নাও। প্রয়োজন নেই আঙ্কেল, আমি ঠিক আছি। কথাটা বলে আবরান ওনাকে ক্রস করে চলে যেতে নিল। এর মধ্যে ইভান মির্জা ওকে ডেকে উঠলেন। আদেশ ঈশ্বরে বললেন, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে আবরান, স্টাডি রুমে আসো। 4 দেয়ালে আবদ্ধ বিস্তৃত একটি রুম, যেখানে 3 সাইডে দেয়াল জুড়ে রয়েছে দৈত্যাকারের শেলফ। তাতে সাজানো আছে অজস্র ফাইল, বৃহৎ আকারের সব বই। এক সাইডে কাঁচের একটা টেবিল রাখা, যেটারও এক অংশ জুড়ে শুধুমাত্র কাগজ আর ফাইলের সমারোহ। অন্য অংশে একটা ল্যাপটপ এবং পেন, স্ট্যাপলার, পেপারওয়েট, কফি মগ, ওয়াটার বটল এসব ছড়িয়ে ছিটিয়ে রাখা। টেবিলটার পাশ ঘেঁষেই বিশাল একটা আলমারি, যেটা বায়োমেট্রিক্স পদ্ধতিতে লক করা। দরজা ঠেলে রুমটার ভিতরে ঢুকলেন ইভান মির্জা। এগিয়ে গিয়ে নিজের নির্দিষ্ট চেয়ারটাতে বসলেন। ওনার পিছু পিছু নিঃশব্দে ভিতরে ঢুকল আবরান। বড় বড় পা ফেলে ইভান মির্জার মুখোমুখি গিয়ে দাঁড়ালো। ইভান মির্জা এক পলক ওর দিকে তাকালেন। ব্যস্ত ভঙ্গিতে হাতের পাশে থাকা ফাইলগুলো গোছাতে গোছাতে বললেন, বসো। বাধ্যে ছিলেন ন্যায় বসল আবরান। দুজনের মধ্যে নীরবতায় কেটে গেল খানিকক্ষণ। ইভান মির্জা কাগজপত্রগুলো গোছগাছ করে শিরদাঁড়া সোজা করে বসলেন। মুখভঙ্গি সিরিয়াস করলেন। অত্যন্ত গুরুগম্ভীর স্বরে বললেন, আজকেও কলেজ থেকে অভিধার নামে দুটো কমপ্লেন এসেছে, এই ব্যাপারে তুমি জানো কিছু? চমকালো আবরান। বিস্ময় ভরা দৃষ্টিতে ইভান মির্জার দিকে তাকালো। বলল, না তো আঙ্কেল। ইভান মির্জা হতাশ প্রশ্বাস ছাড়লেন। বললেন, ক্লাসে একজন প্রফেসর ওকে বকা দিয়েছিল, তাই উনার মাথায় অভিধা 1 বালতি গোবরের পানি ঢেলে দিয়েছে। ক্যান্টিনে একটা ছেলে ওদের জায়গায় এসে বসেছিল, সেই জন্য ছেলেটার সাথে ওর আর্গুমেন্ট হয়েছে, আর ও খুশি মেরে ছেলেটার নাক ফাটিয়ে দিয়ে এসেছে। হতাশায় মাথাটা চেপে ধরল আবরান। হৃৎপিণ্ড ধুকপুক করতে শুরু করল। অজানা ভয় এসে বাসা বাঁধল মনে। অভিধা এসব কাণ্ড ঘটিয়েছে, ভয়টা সেই জন্য নয়। ভয়ের কারণ এই ঘটনাগুলো ইভান মির্জার কান অবধি পৌঁছেছে। ইভান মির্জা পুনরায় বললেন, সামান্য একটু নাকে আঘাত লেগেছে, তাই ওই ছেলের পরিবার ট্রিটমেন্টের জন্য 1 লাখ টাকা ডিমান্ড করেছেন আমার কাছে। যে প্রফেসরের গায়ে গোবর পানি ফেলেছে তাকেও জরিমানা দিতে হয়েছে। এমনকি প্রিন্সিপালকে খুশি করার জন্য মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট কলেজের ফান্ডে জমা দিতে হয়েছে। এটা শুধু একদিনের ঘটনা না আবরান, রোজ ও এইরকম কোনো না কোনো কাণ্ড ঘটায়, আর তার ফল ভোগ করতে হয় আমাকে। এরকম আর কতদিন চলবে বলো তো? আবরানের গলাটা শুকিয়ে গেল।
শুকনো গলায় ও বলল, আমি অভিদার সাথে কথা বলবো আঙ্কেল, তুমি চিন্তা করো না, আমি ওকে বোঝাবো। বুঝিয়েছ তো আবরান, 3 বছর ধরে ওকে বুঝিয়ে যাচ্ছ, কিন্তু ওর বিহেভিয়ারের কোনো রকম ইমপ্রুভমেন্ট হচ্ছে না, উল্টে দিন দিন বিগড়ে যাচ্ছে। উগ্র হতে হতে ও এখন হাতের বাইরে চলে গেছে। এরকমটা না আঙ্কেল, আসলে পুরো কথাটা শেষ করতে পারল না আবরান। কথার মধ্যেই ওকে ইভান মির্জা থামিয়ে দিয়ে বলে উঠলেন, আবরান, ওর ভুলগুলোকে আর পর্দা দেওয়ার চেষ্টা করো না। তুমি ওকে শোধরানোর জন্য সময় চেয়েছিলে, আমি তোমাকে যথেষ্ট সময় দিয়েছি, তুমিও নিজের যথাসাধ্য চেষ্টা করেছ, কিন্তু আফসোস সফল হতে পারোনি। অবশ্য এতে তোমার কোনো দোষ নেই, বাবা হয়ে আমি ওকে মানুষ করতে পারিনি, আর সেখানে তুমি তো। এইটুকু বলে থামলেন ইভান মির্জা। খানিকক্ষণ নীরব থেকে আবারও বললেন, যাক, সেসব বাদ দাও। অপারকতার কথা বলে আফসোস করে এখন আর কী বা হবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত? উত্তরটা জানা আবরানের, তাও কম্পিত স্বরে প্রশ্ন ছুড়ল ও। জবাবে ইভান মির্জা শীতল স্বরে বললেন, এখানে থাকলে অভিদা নিজের লাইফ, ক্যারিয়ার এবং আমার সম্মান সবকিছুই একসাথে ধ্বংস করে ফেলবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে দেশের বাইরে পাঠিয়ে দিব। আবরান বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল, আচমকাই হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ল। দৃষ্টি নত করে অসহায় কণ্ঠে বলল, এখানে সম্পূর্ণ ভুলটা আমার আঙ্কেল। আমি তোমায় কথা দিয়েছিলাম ওকে শোধরাবো, কিন্তু আমি সেই কথা রাখতে পারিনি। তোমার যা শাস্তি দেওয়ার আমায় দাও, আমি সব মাথা পেতে নেব, কিন্তু তবুও তুমি তোমার এই সিদ্ধান্ত ফিরিয়ে নাও প্লিজ। ইভান মির্জা বসা থেকে উঠলেন, এগিয়ে এসে আবরানের মুখোমুখি টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়ালেন। এক হাত ওর মাথায় রেখে বললেন, আর কতকাল তুমি ওর দোষের দায়ভার নিজের কাঁধে নেবে বাবা? যতকাল আমার নিঃশ্বাস চলবে ততকাল। কথাটা বলে আবরান দৃষ্টি তুলে ইভান মির্জার দিকে তাকালো। ওর চেহারায় লেপ্টে আছে একরাশ অসহায়ত্ব, চোখজোড়া ভয়াবহ পরিমাণ লাল হয়ে গেছে, চোখের কোণে অশ্রুকণা চিকচিক করছে, পলক ফেললেই যেন সেগুলো গাল গড়িয়ে পড়বে। আবরান এবার হাত জোর করল, ভাঙা ভাঙা গলায় বলল, অনেকটা সময় তো দিয়েছ আঙ্কেল, আর একটু সময় না হয় ভিক্ষা হিসেবে দাও। আই প্রমিস, আমি এইবার নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। যদি অসফল হই তাহলে তুমি যা শাস্তি দিবে মাথা পেতে নিব। ইভান মির্জা শান্ত দৃষ্টিতে আবরানের দিকে তাকিয়ে রইলেন খানিকক্ষণ। এখানে অন্য কেউ থাকলে আবরানের মতো কঠোর মানসিকতার একটা ছেলের এই রকম আচরণ দেখে মারাত্মক অবাক হতো, কিন্তু এসব ইভান মির্জাকে বিন্দুমাত্র বিচলিত করল না। কেনই বা করবে? ওনার কাছে তো এটা নতুন বিষয় না। 3 বছর আগেও আবরান ঠিক একই কারণে এভাবে ওনার সমক্ষে হাঁটু ঘেরে বসে হাত জোর করে অনবরত অনুরোধ করেছিল। অভিদা সেবার জেএসসি এক্সাম দিয়েছে, ওর রেজাল্ট দেখে মির্জানীরের সবার রীতিমতো মাথায় হাত। এত জঘন্য রেজাল্ট এই বংশের কেউ কখনো করেনি। প্রত্যেকটা সাবজেক্টে কোনো রকম টানে মানে পাশ করেছিল ও। তার উপরে হাই স্কুলের লেডি ডন ছিল। এমন কোনো দিন নেই যেদিন ঝগড়া মারামারি না করে অভিদা বাড়িতে ফিরত। ওর বাদরামি শুধু এখানেই সীমাবদ্ধ ছিল না, যাকে ওর হোম টিউটার হিসেবে রাখা হতো তাকেই নাকা নিচুবানি খাইয়ে ও ভাগিয়ে দিত। ওর এসব কর্মকাণ্ডে ইভান মির্জা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। আরাদ্রকে দায়িত্ব দিয়েছিলেন ওকে গ্রুমিং করার। এমনিতে আরাদ্র ওকে দু চোখে দেখতে পারত না, কিন্তু বাবার কথায় ও শুধুমাত্র অভিদার লেখাপড়ার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিল। তবে সেই দায়িত্ব বেশি দিন ওকে কাঁধে নিয়ে বয়ে বেড়াতে হয়নি। মাত্র 3 দিনেই ওর হোম টিউটারের চাকরির দফা রফা করে দিয়েছিল অভিধা। প্রথম দিন ইচ্ছাকৃতভাবে আরাদ্রের পায়ের ওপরে পেপার ওয়েট ফেলেছিল, একটা না 3টে একসাথে। আরাদ্র বেচারার পায়ের দুটো নখ উল্টে গেছিল। তারপরেও দ্বিতীয় দিন ও খুঁড়িয়ে খুঁড়িয়ে অভিদাকে পড়াতে এসেছিল, কিন্তু সেদিন অভিদা ওর গায়ে এক জার জ্যান্ত তেলাপোকা ছেড়ে দিয়েছিল। বেচারা আরাদ্র ভয় পেয়ে দৌড়ে ওয়াশরুমে লোকাতে গেছিল, কিন্তু স্লিপ খেয়ে পড়ে ওর কোমরেই একবারে দফারফা হয়ে যায়। আর তৃতীয় দিন ক্রাচে ভর দিয়ে নিজের রুম থেকে অভিদার রুমে এসেছিল আরাদ্র। ওর পায়ে কপালে ব্যান্ডেজ লাগানো ছিল, কোমরে বেল্ট দেওয়া ছিল। এসব দেখেও অভিদার মায়া হয়নি। ওই দিন চায়ের সাথে পেট খারাপের মেডিসিন মিশিয়ে খাইয়ে দিয়েছিল। তারপর আরাদ্র প্রায় 1 সপ্তাহ যাবৎ হসপিটালে ভর্তি ছিল। ওই 1 সপ্তাহ ওর মুখ থেকে ঠিকমতো একটা কথা পর্যন্ত বের হয়নি, রীতিমতো ট্রমার মধ্যে চলে গেছিল বেচারা।